আজকের এই শিরোনামটি আপনাদের অনেকের কাছে খুব আশ্চর্য বলে মনে হতে পারে যে আমি কেন বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তাকে স্বৈরশাসক মিলিটারি ডিক্টেটর এবং এখনো বাংলাদেশে যাকে নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে সেই আইয়ুব খান, পাক ভারত উপমহাদেশ কাঁপানো আইয়ুব খান, যিনি এখানে সামরিক শাসন জারি করে মানুষের মধ্যে যে ভয়ের সৃষ্টি করেছিলেন, পৃথিবীর ইতিহাসে গত ১০০ বছরে এরকম আতঙ্ক আর কেউ তৈরি করতে পারে। অন্যদিকে পাকিস্তানের অর্থনীতি ৫৮ থেকে ৬৮ সাল পর্যন্ত তিনি যে জায়গাতে পৌঁছে দিয়েছিলেন, পাকিস্তানের মিলিটারি, সিভিল ব্যুরোক্রেসি, তারপর জুডিশিয়ারি, এটাকে এমন একটা জায়গাতে পৌঁছে দিয়েছিলেন যার উদাহরণ আমাদের এশিয়াতে অন্য কোনো দেশের কোনো রাষ্ট্রনায়ক দেখাতে পারবে না। তো এই মানুষটির একটি গুণাবলী এবং একটি আশ্চর্য সিদ্ধান্ত সম্পর্কে আমি সম্প্রতি জানলাম। বাংলাদেশের কিংবদন্তির একজন সিভিল ব্যুরোক্র্যাট, তার নাম মোকাম্মেল হক। সিএসপিতে তিনি ফার্স্ট হয়েছিলেন। এরশাদের জামানাতে যে টপ 10 ১০ জন শীর্ষ সচিব ছিলেন যারা ডিসিশন মেকিং করতেন এবং এরশাদকে চালাতেন, তাদের মধ্যে অন্যতম ছিলেন এই মোকাম্মেল হক। খুবই বনেদি পরিবারের সন্তান। আপনারা হয়তো অনেকেই ব্রিটিশ জামানাতে মুসলিম ভারত পত্রিকা নামক একটি বিখ্যাত, কলকাতা থেকে বের হতো, মুসলিম নবজাগরণের একটি পত্রিকা মুসলিম ভারত, এই পত্রিকার সম্পাদক ছিলেন সেই কবি মোজাম্মেল হক, মোকাম্মেল হকের বাবা। তো এই মোকাম্মেল হক সিএসপিতে এলেন এবং তার একটি অতি আশ্চর্য ঘটনা বলে আমি পরবর্তী প্রকল্পে যাব বা কথায় যাব। তিনি মাত্র ২৫ বছর বয়সে গ্রেটার ময়মনসিংহ, আপনি চিন্তা করুন এখানকার ময়মনসিংহ, তার সঙ্গে সঙ্গে শেরপুর, জামালপুর, নেত্রকোনা, এই পুরো অঞ্চল গ্রেটার ময়মনসিংহ, সেই গ্রেটার ময়মনসিংহের ডিসি। আর ওই এলাকার বাসিন্দা ছিলেন গভর্নর মোনায়েম খা। বোঝার চেষ্টা করুন, ২৫ বছরের একজন যুবক ডিসি। তো সেই মোকাম্মেল হক সাহেব যখন ডিসি, তখন সারা বাংলাদেশ উত্তাল, সম্ভবত ৬৮-৬৬ বা এরকম কোনো একটা সময়। তো গভর্নর মোনায়েম খা মোকাম্মেল সাহেবকে বলছেন যে, দেখো মোকাম্মেল, এই যে বাঙালি, এরা যে এত আন্দোলন করছে, স্বায়ত্ত শাসন চাচ্ছে, পাকিস্তানের বিরোধিতা করছে, আচ্ছা পাকিস্তান যদি না হতো তুমি কি সিএসপি অফিসার হতে পারতা? তো তিনি হেসে বললেন যে, স্যার আপনি কথাটা ঠিকই বলেছেন, আমি সিএসপি হতাম না। যদি পাকিস্তান না হতো তাহলে অখণ্ড ভারত থাকতো এবং আমি আইসিএস হতাম, কিন্তু আপনি গভর্নর হতে পারতেন। এই কথাটা মোকাম্মেল হক সাহেব আমাকে বলেননি, তারই একজন সতীর্থ আরেকজন বিখ্যাত সিএসপি আমাকে এই কথাটা বলেছিলেন। তো সেই মোকাম্মেল হক আইয়ুব খানের একটি কথা আমাকে বললেন, আমাকে বললেন, ঠিক মিডিয়াতে এসে তিনি আইয়ুব খানের একটি যুগান্তকারী সিদ্ধান্ত তিনি বললেন। তো এই কারণে আমার কাছে মনে হলো যে তারেক রহমান সাহেব কি আইয়ুব খানের মতো এরকম একটা যুগান্তকারী সিদ্ধান্ত নিতে পারবেন, নাকি তিনি তার বাবার মতো গতানুগতিক এবং ব্যতিক্রমধর্মী কিছু সিদ্ধান্ত নেবেন, নাকি শেখ হাসিনার মতোই যেভাবে দেশ চালিয়েছেন শেখ হাসিনা তিনি সেভাবে চালাবেন। বিষয়টি যতটা হালকা মনে হচ্ছে ততটা হালকা নয়, অতি গুরুত্বপূর্ণ। আমাদের রাজনীতির একটা টার্নিং পয়েন্ট যাচ্ছে। এই রাজনীতিতে আমরা সম্পূর্ণরূপে গণতন্ত্র হারাতে বসেছি, অথবা একটি নতুন গণতন্ত্র পেতে যাচ্ছি। এখানে তারেক রহমান সাহেবের সফলতা মানে বিএনপির সফলতা, বিএনপির সফলতা মানে গণতন্ত্রের সফলতা। তারেক রহমান সাহেবের ব্যর্থতা মানে বিএনপি আওয়ামী লীগের মতোই নাই হয়ে যাবে। এবং আমাদের রাজনীতিতে কালা পাহাড় ধলা পাহাড়ের মতো, আওয়ামী লীগ আছে তো বিএনপি আছে, বিএনপি আছে তো আওয়ামী লীগ আছে। যদি এই মুহূর্তে আওয়ামী লীগ পর্দার আড়ালে যেভাবে নাই হয়ে আছে, একইভাবে যদি কোনো কারণে বিএনপিকে নাই করে দেওয়া যায়, এদেশের গণতন্ত্র কম করে হলো ৩০ থেকে ৩৫ বছর। আমাদের এই যে এশিয়াতে যে সকল রাষ্ট্রে গণতন্ত্র চলে গিয়েছিল, যেমন ইন্দোনেশিয়াতে চলে গিয়েছিল সৌহার্দ্য, সব মিলিয়ে গণতন্ত্র ফিরে আসতে ৩০ থেকে ৩৫ বছর সময় লেগেছে। মিশরে এখনো পর্যন্ত গণতন্ত্র আনয়ন করা যায়নি, পাকিস্তানেও গণতন্ত্র এখনো পর্যন্ত আনা যায়নি। প্রথম পাকিস্তানের গণতান্ত্রিক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো যেভাবে এলেন, তো তার আগে যদি তার বাবার সময়কাল, খুব সংক্ষিপ্ত সময়কাল বাদ দেন, পুরো সময়টা সেখানে মিলিটারি শাসন।
তো সেক্ষেত্রে যদি ইন্দোনেশিয়ার মতো ঘটনা ঘটে, মিশরের মতো ঘটনা ঘটে, আমরাও অন্তত 30 থেকে 35 বছরের একটা জাতাকলে পড়ব। এর আগে আমরা মিলিটারি ডিক্টেটরশিপ দেখেছি, এগুলো 9 থেকে 10 বছরের মধ্যে যায়। 111 আমরা দেখেছি, 2 থেকে 3 বছর 111 যায়। কিন্তু একটা সিস্টেমেটিকভাবে পলিটিক্যাল শক্তির অবর্তমানে যদি সেটা মিলিটারি ডিক্টেটরশিপ হোক বা অন্য যে কোনো ফর্মে এরকম একটি প্রকল্প যদি আসে, সেটা অনেকটা বাসার আল আসাদের মতো হতে পারে, তারপর ইন্দোনেশিয়ার সুহার্তোর মতো হতে পারে, পিনোশের মতো হতে পারে, আরও অনেক অসংখ্য নাম বলা যাবে। তো এজন্য তারেক রহমান সাহেবকে সিদ্ধান্ত নিতে হবে যে তিনি আসলে কি কাজ করবেন। ভূমিকা রেখে এখন মূল কাজে আসি। মোকাম্মেল হক সাহেব যেটা বলছিলেন যে তার সিএসপিতে চাকরি হলো কি করে, এর কারণ হলো যে তিনি 52 ভাষা আন্দোলনে একেবারে রাজপথে লড়াকু সৈনিক ছিলেন এবং জেলে গিয়েছিলেন এবং জেল খেটেছেন। আপনারা জানেন যে সরকারি চাকরি বিধির একটা প্রধান শর্ত হলো যে ক্রিমিনাল হিসেবে জেল খাটা যাবে। তো তিনি সেই জেল খেটেছিলেন। তো জেল খাটার পরে তার তো চাকরি হওয়ার কথা না। তো আইয়ুব খানের জমানাতে তিনি সিএসপি পরীক্ষা দিলেন এবং সেখানে ফার্স্ট হলেন। এটা কি করে সম্ভব, এই প্রশ্ন যখন তাকে করা হলো বা তিনি নিজেই বললেন যে আসলে আইয়ুব খান দেখলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বা বাঙালির যত মেধাবী সন্তানরা রয়েছেন তারা সামহাও রাজনীতির সাথে জড়িয়ে গেছে। তো এদেরকে আসলে নিয়ন্ত্রণ করা যাবে না। তারা হয়তো নকশাল হয়ে যাবে, তারা হয়তো আওয়ামী লীগ হয়ে যাবে, তারা হয়তো এই মেধাবী লোকগুলো যদি পরিপূর্ণভাবে রাজনীতিতে যায় তাহলে অন্তত এই অঞ্চলে তার সামরিক শাসন চালানো সম্ভব নয়। কাজে এদেরকে সরকারি চাকরিতে একীভূত করে রাখো। তারা দেশের প্রতি ভালোবাসা দেখাবে, কিন্তু একটা গণ্ডির মধ্যে থেকে তারা সরকারি কাজ করবে। তারা আওয়ামী লীগের প্রতি দুর্বলতা দেখাবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে তাদের হাত পা বাঁধা থাকবে পাকিস্তানের কাছে। এবং এই সিদ্ধান্ত অনুযায়ী যে সকল মেধাবী ছেলেরা বিভিন্ন আন্দোলনে লড়াই সংগ্রামে নেতৃত্ব দিয়েছে, মানে লেদু গেদু ধলা নয়, লিডারের পর্যায়ে ছিলেন, তাদের প্রায় সবাইকে, যারা সিএসপি হতে পেরেছেন তাদেরকে সিএসপি, আর যারা হতে পারেনি তাদেরকে অন্যান্য চাকরিতে একীভূত করার একটা মাস্টার প্ল্যান, গোপন প্ল্যান নিয়ে আইয়ুব খান এদেরকে রিক্রুট করা শুরু করেন। ফলে কি হলো দেখুন, পুরো 10টি বছরে আওয়ামী লীগকে নেতৃত্ব দেওয়ার জন্য আসলে কোনো মেধাবী লোক ওরকম পাওয়া যায়নি। এবং এই কারণে তার চাকরি হয়েছিল। তাহলে আমি যেটা বলার চেষ্টা করছি যে তারেক রহমান সাহেব এখন যদি দেখা গেল যে এখন রাজনীতিতে আছেন, ছাত্র রাজনীতিতে আছেন, আওয়ামী লীগের রাজনীতিতে আছেন, খুব মেধাবী যারা লোকজন আছেন, তাদেরকে সামহাও রাষ্ট্রীয় পোর্টফোলিওতে, পদ পদবিতে যদি তাদেরকে আটকে ফেলা যায়, যাদের চাকরি আছে তাদের চাকরিতে বহাল রাখা যায়। ধরুন একজন পুলিশের ডিআইজি খুবই ডেডিকেটেড, এখন আপনি যদি তাকে চাকরিতে রাখেন, ইভেন ওএসডি করে রাখেন, এটার এক ধরনের প্রতিক্রিয়া। যখন আপনি চাকরি থেকে বের করে দিবেন, সে সারাক্ষণ বসে তার যে অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতা দিয়ে তার যারা বন্ধু বান্ধব চাকরিতে এখনো আছে তাদেরকে বুদ্ধি দিবে, পরামর্শ দিবে এবং সরকার বিরোধী যত রকম কর্মকাণ্ড আছে তারা করবে। সিমিলারলি মিলিটারিতে, সিমিলারলি ব্যুরোক্রেসিতে যে সকল আমলা কামলা যারা আছেন, বিচারক যারা আছেন, যারা চাকরিচ্যুত হয়েছেন, তারা কেউ বসে নেই। যেভাবে বিএনপির জামানাতে বিএনপি মাইন্ডেড যারা নেতাকর্মী ছিলেন, বিএনপি মাইন্ডেড যে সকল সরকারি কর্মকর্তা ছিলেন, তারা কেউ কিন্তু বসেছিল। এসপি লেভেলের কর্মকর্তারা, এমনকি ইন্সপেক্টর লেভেলের কর্মকর্তারা লন্ডনে গিয়ে তারেক রহমান সাহেবের সাথে যোগাযোগ রক্ষা করতেন। কাজে তারেক রহমান সাহেব যে গত 17 বছরে যে সকল মেধা সিভিল ব্যুরোক্রেসিতে, মিলিটারি ব্যুরোক্রেসিতে, স্টুডেন্ট পলিটিক্সে, ন্যাশনাল পলিটিক্সে জড়িত আছেন বা ছিলেন, বা যারা নেতৃত্ব দিতেন সরকারকে, তারা কিন্তু কেউ বসেনি। তারা প্রথমে চেষ্টা করেছে পিঠ বাঁচানোর জন্য, দ্বিতীয় চেষ্টা করেছে চাকরি বাঁচানোর জন্য, তৃতীয় চেষ্টা যখন তারা দেখলো যে জেলে চলে গেছে বা পালাতে হয়েছে বা তারা গা ঢাকা দিতে হয়েছে, তখন তারা এখন এই সরকারের বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে চক্রান্ত করছে। ইটস এ ডেঞ্জারাস। এটা এত ডেঞ্জারাস যে একজন ওসি প্রদীপ, ধরুন কথার কথা, এর মতো বা একজন হারুনের মতো ইফেক্টিভ অফিসার, বিপ্লবের মতো ইফেক্টিভ অফিসার, তারা পালিয়ে থেকে, মনিরের মতো অফিসার পালিয়ে থেকে যেভাবে পুলিশ বাহিনীকে বিভ্রান্ত করতে সক্ষম, এইভাবে ইন পাওয়ারে থেকে একজন কোহিনুর বলেন বা অন্য যাদেরকে এই মুহূর্তে দেওয়া হয়েছে, তাদের মতো 100 জনের সেই কাজটি করতে পারবেন। এর কারণ হলো কোহিনুরদের জীবন অন্তত গত 20 বছর ধরে এমনভাবে তারা রোগাক্রান্ত হয়েছে, মানসিকভাবে বিষণ্ণ হয়েছে, রাতারাতি আত্মবিশ্বাস অর্জন করা সম্ভব না। আর অন্যদিকে এদের যে সমপর্যায়ে যে সকল কর্মকর্তা, কোহিনুরদের সমপর্যায়ে যে সকল কর্মকর্তারা চাকরিচ্যুত হয়েছে, তারা এখনো তরতাজা।
তাদের দেশে টাকা আছে, দেশের বাইরে টাকা আছে, তাদের স্ত্রী আছে, প্রেমিকা আছে, এবং মৌজ এবং মাস্তি করার মতো যথেষ্ট সুযোগ তাদের আছে। তো এই সকল মানুষদের ব্যাপারে যে কোনোভাবে জনাব তারেক রহমান সাহেবকে একটা ইউনিক চিন্তা করতে হবে। এবং একই সঙ্গে ছাত্রলীগ, যুবলীগ, এদের যে মেধাবী অংশটি রয়েছে দেশের ভিতরে, তাদেরকেও কাজে লাগাতে হবে জিয়াউর রহমান সাহেবের মতো, এরশাদ সাহেবের মতো। তিনি সেভাবে লাগাতে পারেন, তাহলে তার এক ধরনের ফলাফল আসবে। আর তিনি দ্বিতীয় যে সেগমেন্ট, যেটা আমি বলবো, তিনি তার পিতার মতো গণতন্ত্র উন্মুক্ত করে দিতে পারেন। যেমন ধরুন, এখন রাজনীতিতে আসলে তো হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, এই সমস্ত মানুষদের যে লিজেন্ডারি ক্যারেক্টারিস্টিক্স রয়েছে, যারা জেলখানাতে আছে, ব্যবসা বাণিজ্যে যে সমস্ত সালমান এফ রহমানদের মতো লোকজন যারা আছেন, তাদেরকে যদি কোনো কারণে সেই উন্মুক্তভাবে চলাফেরা করার সুযোগ দেওয়া হয় এবং সরকারি নজরদারিতে রাখা হয়, তাতে করে ইকোনমিক ক্ষতি হবে না, দেশের ক্ষতি হবে না, এবং তারা সরকারের প্রতি কৃতজ্ঞ থাকবে। কিন্তু কোনো কারণে যদি আপনি তাদেরকে বল এবং ব্যাটের বা মাঠের বাইরে বের করে দেন প্রত্যেকটা লোককে, তাহলে এই লোকগুলো তাদের অর্থবিত্ত, টাকা পয়সা, যেগুলো ব্যাংকের সাথে লায়াবিলিটি আছে, সবগুলোকে ফিসিবিল্লা করে দিয়ে জীবনের শেষ সময়টা পর্যন্ত সরকারের বিরুদ্ধে তারা চক্রান্ত করে থাকবে। এবং এই একই সমস্যার সমাধান করার জন্য জিয়াউর রহমান সাহেব তিনি মুসলিম লীগ, আওয়ামী লীগ, কমিউনিস্ট পার্টি, জাসদ সবাইকে রিহ্যাবিলিট করেছিলেন। এবং যাদেরকে যারা সেই বঙ্গবন্ধুর জামানাতে যত বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিলেন, তিনি তাদেরকে তত বেশি রিওয়ার্ড দিয়েছেন, সম্মুখ সারিতে নিয়ে এসেছেন। বঙ্গবন্ধুর দ্বারা যারা তুচ্ছ এবং তাচ্ছিল্যের শিকার হয়েছেন দলের ভিতরে এবং বাইরে, তাদের সবাইকে সামাজিক মর্যাদা দিয়েছেন। যেমন ধরেন তোফায়েল আহমেদ, আমির হোসেন আমর, সুরঞ্জিত সেনগুপ্ত, তাদেরকে তিনি দলে ভেড়াতে পারেননি। বা ধরুন এই যে প্রেসিডেন্ট আব্দুল হামিদ সাহেব, তাকে মন্ত্রী বানানোর জন্য জিয়াউর রহমান সর্বোচ্চ চেষ্টা করেছেন, তিনি আসেননি, কিন্তু তার সামাজিক মর্যাদা, তার রাজনীতি করার অধিকার পরিপূর্ণভাবে তিনি বহাল রেখেছেন। ফলে এই লোকগুলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি কৃতজ্ঞ ছিল। তারা আওয়ামী লীগের রাজনীতি করেছে, কিন্তু রাষ্ট্রবিরোধী কোনো ডিস্ট্রাকটিভ কোনো কর্মকাণ্ড করেনি। ফলে আপনি দেখুন জিয়াউর রহমানের যে পুরো কর্মকাল, সেই কর্মকালে আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো থ্রেট আসেনি। আন্দোলন হয়েছে, তারপরে শেষে রাজনীতি যে কূটকৌশল সবকিছু হয়েছে। জিয়াউর রহমানের যে মেইন প্রবলেম সেটা ছিল মিলিটারি ব্যুরোক্রেসি, সেখানে একের পর এক যাকে বলা হয় কু হয়েছে। এবং এটা মূলত জিয়াউর রহমান সাহেব দায়ী ছিলেন না। এই কুর জন্য বঙ্গবন্ধু জমানাতে রক্ষী বাহিনী ভার্সেস সেনাবাহিনী, সেনাবাহিনীর দুটো অংশ, পাকিস্তান ফেরত সেনাবাহিনী ভার্সেস মুক্তিযোদ্ধা সেনাবাহিনী। এরপর ৭৫-এর ১৫ই আগস্টের পরে ওই যারা ১৫ই আগস্টে হত্যাকাণ্ড ঘটিয়েছে তারা ভার্সেস সেনাবাহিনী। এরপর ৭ই নভেম্বর যখন ঘটলো, ৭ই নভেম্বর ভার্সেস সেনাবাহিনী। ৭ই নভেম্বরে যারা নায়ক ছিলেন, তারাও তো ৭ই নভেম্বরে যে নায়ক, আজকে যারা সমন্বয়ক আছেন, তাদের চেয়ে বেশি পাওয়ারফুল ছিলেন। কর্নেল তাহের ভার্সেস অন্যান্য যারা আছেন, তো সব মিলিয়ে সেনাবাহিনীর মধ্যে ছোট্ট একটা সেনাবাহিনী, তখন সাকুল হয়তো ৩০-৩৫ হাজার সেনাবাহিনী ছিল বা ৪০,০০০ ছিল, নট মোর দেন দ্যাট। তো এই তারেক রহমানকে নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিল গোলাম মাওলা রনি। ডিফিকাল্ট করে দিয়েছিলেন, পলিটিক্সকে ডিফিকাল্ট করে দিয়েছিলেন। যাকে টাকা দেওয়া দরকার, যাকে পদ দেওয়া দরকার, যাকে সম্মান দেওয়া দরকার, যাকে মন্ত্রী বানানো দরকার, এমপি বানানো দরকার, যাকে বিরোধী দলের নেতা বানানো দরকার, যাকে সংসদে আনা দরকার, এভরিথিং ম্যাটিকুলাসলি তিনি করেছিলেন অত্যন্ত সফলভাবে। জিয়াউর রহমান সাহেবের এই কর্মকাণ্ড এরশাদ সাহেব হুবহু নকল করেছিলেন। তো হুবহু নকল করেছিলেন, এবং তিনি একেবারে শেষ সময়টাতে এসে যেভাবে শেখ হাসিনা একটা ফাঁদে পড়েছিলেন, এরশাদও ঠিক একই একটা ফাঁদে তিনি পড়েছিলেন। তো সেই ফাঁদটাতে যদি তিনি পা না দিতেন, তাহলে হয়তো ভিন্ন ইতিহাস হতে পারত। এখন তারেক রহমান সাহেব তার পিতাকে অনুসরণ করে আওয়ামী লীগকে রিভাইভ করবেন। জাসদ, অন্যান্য যে সকল ওয়ার্কার্স পার্টি, অন্যান্য যে সকল আওয়ামী লীগের যে সকল অ্যালাইড ছিলেন, তাদেরকে মাঠে নামিয়ে দিয়ে বর্তমান যারা রাজনৈতিক দলে বিরোধী দল হিসেবে আছেন সংসদে এবং সংসদের বাইরে, তাদেরকে একটা প্রতিযোগিতার মধ্যে ফেলে দিবেন এবং রাজনীতিটিকে তার বাবার মতো তিনি ডিফিকাল্ট, আই উইল মেক দ্য পলিটিক্স ডিফিকাল্ট ফর দ্য পলিটিশিয়ান। তিনি এখন সেই পলিটিশিয়ানদের রাজনীতিকে পলিটিক্সের মধ্যে ঢুকিয়ে দেবেন কিনা, এটাও তার একটা দ্বিতীয় অপশন। আর তৃতীয় অপশন হলো যে, না রে বাপু, আমি সমস্ত ধানাই পানাই, বরিশালের আঞ্চলিক ভাষা, এগুলোর মধ্যে নেই। আমি শক্ত হাতে রুল করব। বিএনপির যে সমস্ত লোকজন রয়েছে তাদেরকে সুযোগ দেব, সুবিধা দেব। দলের বাইরে কোনো চিন্তা ভাবনা করবো না। শেখ হাসিনা যেভাবে
নিজের দলকে সুসংগত করেছেন, এখন আমিও বিএনপিকে সুসংগত করব। আর আমার সামনে যারা দাঁড়াবেন, তো তাদের বিরুদ্ধে আমি সেই ব্যবস্থা নেব যে ব্যবস্থা শেখ হাসিনা নিয়ে ১৭ বছর টিকেছে। আমার বয়স এখন ৬৩ বছর। ১৭ বছর যদি আমি শেখ হাসিনার মতো ক্ষমতায় থাকতে পারি, তাহলে আমার বয়স হয়ে যাবে ৮০ বছর। কাজেই একটা মানুষের জীবনে এর চেয়ে আর বেশি কিছু লাগে না। তিনি এই চিন্তাও করতে পারেন। এখন কোন চিন্তায় কতটা বরকত আসবে, কোন চিন্তায় কতটা সফলতা আসবে, আর কোন চিন্তার সফল বাস্তবায়ন তার পক্ষে সম্ভব, এটা একান্তই তার ব্যক্তিগত বিষয়। আমি শুধুমাত্র বর্ণনা করলাম। মহান আল্লাহ আমাদের সবাইকে হিদায়াত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।